এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 7-এর লেসন 6 দ্য ভাগাবন্ড, যার লেখক বা কবি হলেন রবার্ট লুইস স্টিভেনসন। ওকে, তো কবিতাটা শুরু করার আগে কিছু কথা তোমাদেরকে একটু বলতে চাইছি। ভবঘুরে বলতে তাদেরকে বোঝায় যাদের নির্দিষ্ট কোনো ঘর থাকে না, বা আমরা যেমন একটা রুমে নির্দিষ্ট আমাদের বেডরুম থাকে, তাদের ওরকম কোনো বেডরুম থাকে না, তাদের কোনো ঘর থাকে না। তারা প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে পছন্দ করে, তারা খোলা মুক্ত বাতাসে থাকতে পছন্দ করে, তাদেরকে সাধারণত ভবঘুরে বলা হয়। আর এখানে এই যে আমাদের কবি আজ যেটা পড়তে চলেছি, রবার্ট লুইস স্টিভেনসন বলে যে কবি আছেন, তিনি একটি রোগে আক্রান্ত হয়েছিলেন, যার কারণে তাকে এক স্থান থেকে অন্য স্থানে সবসময় যাতায়াত করতে হতো। অর্থাৎ তিনি এক স্থানে একভাবে থাকতে পারতেন না। তো তিনি সেটাই করেছিলেন পরবর্তীকালে এবং সেটা চালু রেখেছিলেন। আর যার জন্য তিনি বাইরে যে থাকার যে একটা মজা বা একটা স্বাদ, সেই স্বাদটা তিনি অনুভব করেছিলেন এবং বুঝেছিলেন যে বাড়ির ভেতরে থাকার থেকে বা ঘরের বা একটা রুমের ভেতরে বন্দি থাকার থেকে বাইরের যে বিশ্বের যে পুরো প্রকৃতির যে একটা নির্মল আনন্দ বা একটা স্মেল বা তুমি যা খুশি বলতে পারো, সেই যে আনন্দটা তিনি উপভোগ করেছিলেন। সেই জন্য সেইখান থেকেই তিনি এই কবিতাটা লিখেছেন আমাদের জন্য, অর্থাৎ পাঠক পাঠিকাদের জন্য। আর দ্বিতীয়ত বলবো, আমি যখন পড়বো তখন খেয়াল করবে সেকেন্ড স্ট্যাঞ্জা আর ফোর্থ স্ট্যাঞ্জা এই দুটো স্ট্যাঞ্জা কিন্তু একই। ঠিক যেমন গানের লিরিক্সগুলো খেয়াল করলে তোমরা খেয়াল করবে যে একটা কি দুটো লাইন দেখবে ফিরে ফিরে আসে বারবার। ঠিক তেমনি এখানে গানের লিরিক্সের মতো এই কবিতায় সেকেন্ড স্ট্যাঞ্জাটা আবার ফোর্থ স্ট্যাঞ্জায় চলে এসেছে। আশা করছি যতটুকু বোঝানোর মতো ছিল বুঝিয়ে ফেলেছি। এবার সরাসরি টেক্সটে চলে যাই, ঠিক আছে? চলো, প্রথমে বলছে গিভ টু মি দ্য লাইফ আই লাভ। খুব সুন্দরভাবে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমাকে দাও, গিভ টু মি অর্থাৎ আমাকে দাও, দ্য লাইফ মানে জীবন, আই লাভ মানে আমি যেটাকে ভালোবাসি, অর্থাৎ আমাকে আমার যে জীবনটাকে ভালোবাসি সেই জীবনটা আমাকে দাও। লেট দ্য লেভ গো বাই মি, লেভ বলতে প্রবাহিত হতে চান, ঠিক আছে? প্রবাহিত হওয়া। লেট দ্য লেভ অর্থাৎ যেটা প্রবাহিত হতে চায়, গো বাই মি অর্থাৎ আমার থেকে তাকে চলে যেতে দাও। দ্য গিভ দ্য জলি হিভেন অ্যাভোভ, অর্থাৎ এখানে জলি বলতে খুশি বা আনন্দ, আর এখানে হিভেন মানে কিন্তু স্বর্গ নয়, এখানে আকাশের কথা বলা হয়েছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন উপরের যে মুক্ত যে আকাশ, সেই আনন্দের সঙ্গে তিনি সেটা দিতে চাইছেন, তাকে দিতে বলছেন, অর্থাৎ তাকে দিয়ে দেওয়া হয় যেন। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, অর্থাৎ বাইওয়ে বলতে যেটা বোঝায় যে ভালো রাস্তা নয়, যেটা আমরা যেমন বাইপাস ধরে সাধারণত চেষ্টা করি যাতায়াত করার, বা একটা ভালো রোড ধরে যাতায়াত করার চেষ্টা করি, এখানে তিনি চাইছেন ভালো রাস্তা যেন না হয়, একটু অন্যরকম যেন রাস্তা হয়, যেখান দিয়ে সচরাচর কেউ যাতায়াত করে না। নাই মানে হচ্ছে নাই মানে কাছে, এখানে দেখো তোমাদের টেক্সটেই দেওয়া রয়েছে, নাই মানে হচ্ছে নিয়ার অর্থাৎ কাছে। অর্থাৎ বলতে চাইছেন যে অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, অর্থাৎ এমন একটা রাস্তা তিনি চাইছেন যেটা কেউ চায় না, সেই রকম একটা রাস্তা তিনি চাইছেন। বেড ইন দ্য বাশ উইথ স্টার্স টু সি, অর্থাৎ যেখানে শুতে চাইছেন, অর্থাৎ একটা ঝোপের মতো একটা জায়গায় তিনি শুতে চাইছেন বা তার বেড হিসেবে ব্যবহার করতে চাইছেন, যেখান থেকে তিনি তারাদের দেখতে পাবেন। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, ব্রেড মানে আমরা জানি রুটি, সাধারণত দোকানে যেটা বিক্রি হয় সেই রুটির কথা বলা হয়েছে, বাড়িতে বানানো রুটি নয়, বা হোটেলে যে রুটিটা বানানো হয় ময়দা বা আটা দিয়ে, সেই রুটিটা নয়। ব্রেড বলতে সাধারণত দোকানে যেগুলো কিনতে পাওয়া যায়, ঠিক আছে? তো তিনি সেটা কি করতে চাইছেন না, সেটাকে নদীর জলে ডুবিয়ে খেতে চাইছেন। এখানে দেখো যে কথাটা একটুখানি আগে বললাম, তিনি একদম প্রকৃতির মধ্যে নিজেকে ঢুকিয়ে নিয়েছেন, প্রকৃতিটাকেই তিনি ভালোবেসেছেন, সেজন্য নদীর জলকেও তিনি জল হিসেবে নিজেকে পান করার কথা বলছেন। অর্থাৎ তিনি যদি একটা রুটি খান, তো সেটাও তিনি চাইছেন নদীর জলেই ডুবিয়ে খেতে, ঠিক আছে? তারপরে চলো পড়ি, দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, অর্থাৎ
তিনি বলতে চাইছেন যে আমার মতো মানুষের জন্য ওই জীবনটাই, লাইক মি মানে আমার মতো, দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান, অর্থাৎ এমন একটা জীবন ঠিক আমার মতন যারা পছন্দ করে, দেয়ার্স দ্য লাইফ ফর এভার, অর্থাৎ আমৃত্য এমন জীবন তিনি কাটাতে চাইছেন। অর্থাৎ আমার মতন বলতে এখানে কবি নিজের কথা বলতে চাইছেন যে তিনি যেমন জীবনটা পছন্দ করেন, যে জীবনটা তিনি কাটাতে চাইছেন, সেই জীবনটা তিনি আমৃত্যু কাটাতে চাইছেন, শুধুমাত্র একটুখানি অল্প সময়ের জন্য নয়। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, এখানে ব্লো বলতে একটু কবি একটুখানি যেহেতু তার জীবনে একটু অস্বস্তিকর অবস্থা বা একটা রোগ ছিল, সেই জন্য তিনি বলতে চাইছেন, এখানে ব্লো বলতে মৃত্যুর কথা বলতে চেয়েছেন, যে মৃত্যু সকলেরই আসবে, সেটা তাড়াতাড়ি হোক বা দেরি করে হোক। লেট হোয়াট উইল বি ওভার মি, অর্থাৎ কী হবে আমার সঙ্গে সেটা হতে দাও। ঠিক আছে, মানে কবি সেটার কোনো মানে সেই সব কিছুর জন্য প্রস্তুতি নিতে চাইছেন, যাই হোক না কেন তিনি তার জন্য প্রস্তুত। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, এখানে তিনি বলতে চাইছেন যে তার চারপাশে যে দিগন্ত বিস্তৃত পৃথিবী, অর্থাৎ ফেস বলতে এখানে দিগন্ত বিস্তৃত পৃথিবীর কথাই বলা হয়েছে। ঠিক আছে, ফেস মানে তো আর পৃথিবীর কোনো মুখ হয় না, পৃথিবীটা পুরো মানে পৃথিবীটার কথা তিনি বলতে যে বিস্তৃত মাঠ, নদী, নালা, সেই সমস্তগুলোকে একত্রে বা পুরো জিনিসগুলোকে একত্রে বোঝাতে চেয়েছেন। তার চোখ যতদূর যাচ্ছে ততদূর তিনি যা কিছু দেখতে পাচ্ছেন সেই সকলকে একত্রে বলতে চাইছেন। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, অর্থাৎ তিনি বলতে চাইছেন এখানে তার চারপাশে দিগন্ত বিস্তৃত যে পৃথিবী এবং যে রাস্তা আছে সেইটা তাকে দিতে বলছে। ঠিক আছে, তিনি সেটা দাবি করছেন। ওয়েলথ আই সিক নট, ওয়েলথ মানে হচ্ছে সম্পত্তি, আই সিক নট মানে আমি খুঁজি না, অর্থাৎ তিনি সম্পত্তি খুঁজছেন না। হোপ নর লাভ, আশাও খুঁজছেন না, ভালোবাসাও খুঁজছেন না। নর আ ফ্রেন্ড টু নো মি, অর্থাৎ একটা ফ্রেন্ডও না যে তাকে চিনবেন, অর্থাৎ এগুলো কিন্তু মানুষকে মোহর ভিতরে আটকে রাখে। অর্থাৎ ভালো করে তোমরাও খেয়াল করো, তোমাদেরও জীবনে কিছু জিনিস আছে বা সম্পত্তি আছে, সে ছোটো হোক বা বড় হোক বা বৃদ্ধ হোক, প্রত্যেকেরই কিন্তু জীবনের কিছু সম্পত্তি থাকে। সেটা হতে পারে 1 টাকা বা হতে পারে কোটি টাকা, যার যেমন থাকে সেইটা তার সম্পত্তি, এবং সেই সম্পত্তির মায়ায় বা ঘরের মায়ায় বা তার নিজস্ব বেডরুমের যে মায়াটা থাকে সেটা ছেড়ে কিন্তু সে বেরোতে চায় না। বা একটা বন্ধু থাকলো বা বাবা মা থাকলো বা নিজের আত্মীয় পরিজনরা থাকলো, সেটা ছেড়ে কিন্তু সে কখনোই বের হতে পারে না। তো সেই ক্ষেত্রে এখানে কবি বলতে চাইছেন তার না সম্পত্তি চাই, মানে তিনি খুঁজছেনও না, সম্পত্তিও চান না, আশাও চান না, কোনো ভালোবাসাও চান না, এমনকি এমন একটা বন্ধুও চান না যে তাকে চিনবে, তাহলে তো তাকে মোহ বা মায়ায় আটকে ফেলবে। তিনি চান না এগুলো থাকুক তার জীবনে। বলছেন অল আই সিক, অর্থাৎ তিনি যেটা খুঁজছেন বা যে সমস্ত জিনিসগুলো তিনি খুঁজছেন, দ্য হিভেন অ্যাভোভ, অর্থাৎ হিভেন বলতে কিন্তু আবার আমি বোঝাচ্ছি আকাশের কথা বলেছেন, তিনি ওপরের আকাশটাকে চাইছেন বা আকাশটাকে খুঁজছেন। অ্যান্ড দ্য রোড বিলো মি, অর্থাৎ তার নিচের যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে খুঁজছেন। তিনি কি খুঁজছেন এখানে তাহলে বোঝা গেল, তিনি ওপরের আকাশটা এবং নিচের যে রাস্তাটা তিনি যেখান দিয়ে চলেছেন সেই দুটো জিনিসকেই তিনি চাইছেন, আর কোনো কিছু তার চাওয়ার মূল লিস্টের মধ্যে নেই। চলো 3rd স্ট্যান্ডায় চলে যাই। অর লেট অটাম ফল অন মি, অর্থাৎ শরৎকালের যে সমস্ত, শরৎকালে আমরা কি জানি গাছের পাতা ঝরে পড়ে, এখানে তিনি সেটাই বোঝাতে অটাম ব্যবহার করেছেন, যে গাছের পাতাগুলো তার উপর ঝরে পড়ুক, তিনি সেটা চাইছেন। ওয়্যার মানে যেখানে, আ ফিল্ড আই লিঙ্গার, লিঙ্গার মানে হচ্ছে একটুখানি তোমাদের বুঝতে হবে, লিঙ্গার মানে হচ্ছে একটুখানি দাঁড়াতে চান, লিঙ্গারের অর্থই হচ্ছে একটু দাঁড়াতে চাওয়া, অর্থাৎ একটা মাঠ, যেখানে একটা মাঠ থাকবে সেখানে তিনি সেই গাছের পাতাগুলো ঝরে পড়া অবস্থায় তিনি দাঁড়াতে চান, অন্য কোথাও দাঁড়াতে চান না, কিন্তু সেইখানে একটুখানি দাঁড়াতে চান যেখানে গাছের পাতাগুলো তার উপর ঝরে পড়বে। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি বিটিং দ্য ব্লু ফিঙ্গার, এখানে দেখো, এখানে অটাম থেকে এবার কিন্তু তিনি শীতকালে চলে এসেছেন। এই যে বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যেটা শীতকালের কথা বলছে।
সাধারণত যারা এভারেস্ট জয় করে বা কোনো শীতকালীন বা ভীষণ বরফ পড়ে যে সমস্ত জায়গায় শীতকালীন অবস্থায়, সেই সমস্ত জায়গায় তখন গেলে কেউ যখন প্রচণ্ড মানে বাইরের দিকে বেশিক্ষণ সময় থাকে তখন তাদের হাতগুলো নীল হয়ে যায় ঠান্ডায়। তো সেইটাকেই বলা হয়েছে ব্লু ফিঙ্গার, অর্থাৎ নীল আঙুল। ঠিক আছে, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার অর্থাৎ যেন সেই সেই নীল আঙুলগুলোকে যেন কাটছে। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি অর্থাৎ তখন কিন্তু শীতকালে খেয়াল করে দেখবে গাছে যে সমস্ত পাখিরা থাকে তারা কিন্তু সাইলেন্স বা চুপচাপ হয়ে যায়, তারা কিন্তু কোনো আওয়াজ করে না। কেন? তাদের খুব ঠান্ডা লাগে, তারা চেষ্টা করে এমন কোথাও চলে যেতে বা এমন কোথাও বাসা বাঁধতে যেখানে তারা স্বস্তি পেতে পারে, অর্থাৎ ঠান্ডা থেকে বাঁচতে পারে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড। ফ্রস্টি ফিল্ড বলতে এখানে বলা হয়েছে যে হোয়াইট অ্যাজ মিল অর্থাৎ ঠিক সাদা। কেমন না, আমরা যে খাদ্যগুলো খাই, আমি যদি একটুখানি তুলনা দিই তো বলতে পারি সাদা যে ভাতটা আমরা খেয়ে থাকি বা রুটি, সেটাও একটু সাদা কালার হয়। অর্থাৎ সাদাটা কেমন সাদা তিনি বলতে চাইছেন, খাদ্যের যে সমস্ত খাদ্যগুলো সাদা সেই সমস্ত খাদ্যের মতন সাদা একটা ফ্রস্টি মানে হচ্ছে কি বরফের মতন একটা মাঠ বা ক্ষেত্র। ঠিক আছে, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন অর্থাৎ তিনি বলতে চাইছেন যে যেখানে একটা সেফ প্লেস, হ্যাভেন মানে হচ্ছে একটা সেফ প্লেস অর্থাৎ যেটা স্বস্তিকর জায়গা হতে পারে একজন মানুষের জন্য। ওয়ার্ম মানে উষ্ণ, দ্য ফায়ার সাইড মানে হচ্ছে একটা ঘরের ভেতরে শীতকালীন যে সমস্ত জায়গায় বরফ পড়ে একটুখানি আগেই বললাম, সেখানে ঘরের ভেতরে তারা আগুন জ্বালিয়ে রাখে, তো সেইটাই এখানে বলেছে ফায়ার সাইড। ঠিক আছে, কোনো একটা মানুষ যখন শীতকালীন যখন বরফ পড়ে তখন দেখবে বেশিরভাগ ক্ষেত্রে টিভিতে দেখে থাকতে পারো বা ইউটিউবে তোমরা দেখতে পারো, বা সাধারণত যারা ওখানে থাকে তারা তো এগুলো নিজেরাই অনুভব করে। চা খান বা সেখানে সামনে বসে সেই ফায়ার সাইডের সামনে বসে দেখা যায় তারা পেপার পড়ছেন, এরকম জাতীয় কাজকাম করছেন, অর্থাৎ সেটা তাদের জন্য খুব পিসফুল একটা জায়গা বলে মনে হয়। ঠিক আছে, তো সেটাই এখানে কবি বলতে চেয়েছেন যে সাদা কেমন সাদা না, যে সমস্ত খাদ্য আমরা খাই তাদের মতো সাদা, একদম বরফের একটা ক্ষেত্র। সেইখানে কি করে না, কেউ একজন বা বেশিরভাগ মানুষ কী করে উষ্ণতা পাওয়ার জন্য কি করে একটা ভালো একটা মানে স্বস্তির জায়গা বেছে নেয়। কোন জায়গাটা না, ফায়ার সাইড অর্থাৎ যেখানে আগুন জ্বলে তার পাশে গিয়ে তারা দাঁড়িয়ে পড়ে বা বসে থাকে। ঠিক আছে, তো নো নট টু অটম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন অর্থাৎ না আমি ওই অটামেলে থামবো আর না আমি শীতকালে থামবো, অর্থাৎ তিনি কোনো জায়গাতেই থামতে চাইছেন না। আমি আগেই বলেছি তিনি ভবঘুরে, তিনি এক জায়গায় থামবেন না, তিনি কিছুক্ষণের জন্য থামবেন কোথায় না, যেখানে পাতা ঝরে পড়বে। অর্থাৎ শরৎকালে যখন পাতা ঝরে পড়ে তখন তিনি কি করবেন, সেখানে খানিকক্ষণ দাঁড়াবেন। আবার দেখা যাবে শীতকালে যখন তার হাতগুলো নীলাভ হয়ে আসবে তাও তিনি দাঁড়াবেন না। আবার দেখা যাবে যখন যারা ওই শীতকালেই ফায়ার সাইডে বসে থাকবে তাদের নিরাপত্তার জন্য বা তাদের শরীরকে একটু উষ্ণতা দেওয়ার জন্য, সেখানেও তিনি যেতে চান না। তিনি কি করতে চান, সব কিছুকেই অ্যাভয়েড করতে চান, অর্থাৎ তিনি কোনোভাবেই না শরৎকালে আর না শীতকালে তিনি দাঁড়াতে চান না। তারপরে দেখো ফোর্থ স্ট্যান্জাটা, সেই যেটা সেকেন্ড স্ট্যান্জা পড়েছিলাম এতক্ষণ ধরে, যেটা বললাম তোমাদের যে একই ঠিক গানের যে রিদম মেলানোর জন্য যেমন করে, এখানে কিন্তু ঠিক তেমনভাবেই সেই লাইনগুলো ফিরে এসেছে। ঠিক আছে, ওই জন্য আমি আর তোমাদের পড়ে শোনাচ্ছি না, আমি সরাসরি অ্যাক্টিভিটিতে চলে যাব। চলো অ্যাক্টিভিটিতে চলে যাই। অ্যাক্টিভিটি 1-এর এটা দেখো, চুজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেড ইন দ্য বাশ অর্থাৎ তিনি ঝোপের মধ্যে তার বেডটাকে খুঁজে পেতে চেয়েছিলেন বা তার শয্যাটাকে খুঁজে পেতে চেয়েছিলেন। চলো অ্যাক্টিভিটি 2-তে চলে যাই। বি রয়েছে এখানে। বিটা দেখো, দ্য ভ্যাগাবন্ড প্রেয়ার্স ফর আ লাইফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার অর্থাৎ তিনি প্রকৃতির কাছে যেতে চেয়েছিলেন। ঠিক আছে, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, তিনি চাননি, অর্থাৎ সেই ভবঘুরে মানুষটি চাননি বা কবি চাননি, সেটা কি
না ওয়েলথ অর্থাৎ সম্পত্তি চাননি। তিনি কিন্তু তার রাস্তাটা চেয়েছিলেন যেখান থেকে তিনি যাচ্ছিলেন এবং উপরের আকাশটাকেও চেয়েছিলেন, অর্থাৎ এখানে ওয়েলথ হবে অর্থাৎ সম্পত্তিটা। অ্যাক্টিভিটি 2টা বলছে ট্রু আর ফলস লিখতে এবং তার বিপরীতে মানে তার হয়ে সাপোর্টিং কিছু স্টেটমেন্টও দিতে। দ্য ভাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম, অর্থাৎ ভগবান চেয়েছিলেন একটা রাস্তা তার থেকে অনেক দূরে। ঠিক আছে, এটা ফলস। এখানে দেখো এখানে লেখা রয়েছে অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, অর্থাৎ একটা বাইওয়ে তার কাছে যেটা থাকবে। ঠিক আছে, তাহলে এই লাইনটা লিখলেই তোমাদের উত্তরের স্টেটমেন্ট হয়ে গেল। দ্য ভাগবন ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার, এটা ট্রু, অর্থাৎ তিনি কি করতে চেয়েছিলেন, নদীর জলে ডুবিয়ে তার রুটিটা খেতে চেয়েছিলেন। এটাও দেখো তোমরা এটা থেকে লিখে দেবে ব্রেডস আই ডিপ ইন দ্য ওয়াটার ইন দ্য রিভার। তাহলে হয়ে গেল। তারপরে বলেছে হোয়েন অটম কামস দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি উইথ দেয়ার চিরপিংস, অর্থাৎ যখন অটম আসে তখন সেই পাখিরা কি করে, ভীষণ খুশি হয়ে তারা আওয়াজ করে, এটা ফলস। ঠিক আছে, আমরা এখানটায় স্টেটমেন্টটা দেখে নিই। স্টেটমেন্টটা এটাই দিয়ে দেবে সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। ঠিক আছে, এইটা লিখে দিলেই তোমাদের স্টেটমেন্ট হয়ে যাবে। তারপরে চলো দ্য ভ্যাগাবন্ড উইল নট ফেয়ার টু ফেস অটম অর উইন্টার, অর্থাৎ সেই ভগভুরে সেই কবি তিনি অটম অর্থাৎ শরৎকালকে বা শীতকালকে ভয় পান না ফেস করতে। ঠিক আছে, তো এটা ট্রু হবে। এটা অলরেডি আমি এক্ষুনি পড়েছি, তোমরা শুনেছ। নো নট টু অটম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেল, এইটা লিখে দিলে তোমাদের স্টেটমেন্ট হয়ে যাবে। চলো অ্যাক্টিভিটি 3টা দেখে নিই। অ্যাক্টিভিটি 3তে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি, অর্থাৎ মিনিং যেন ঠিকঠাক থাকে সেইভাবে কমপ্লিট করতে বলছে। প্রথমটা বলেছে এ দ্য ভ্যাগাবন্ড ইজ আ পারসন হু হ্যাড নট ফিক্সড হোম, অর্থাৎ ভবঘুরে তারাই যাদের নির্দিষ্ট কোনো বাড়ি থাকে না। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস আ লাইফ অফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। ওকে, দ্য ভ্যাগাবন্ড আস্কস ফর দ্য হিভেন, তারপর আস্কড ফর দ্য হিভেন এখানে লেখা রয়েছে আস্কড ফর দ্য হিভেন অ্যাভোভ অ্যান্ড দ্য রোড বিলো, এখানে মি লিখবে না, এখানে মিয়ের জায়গায় লিখবে হিম। যেহেতু এখানে কবি নিজে লিখছিলেন ওই জন্য মি ছিল, এখানে যেহেতু আমরা লিখছি ওই জন্য লিখতে হবে হিম। ঠিক আছে, তারপরেরটা চলে যাই। দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ড্যাশ টু নো হিম, অর্থাৎ ভগবান কি চাননি তার কে না থাকুক, যে মানে তাকে যে চিনবে। এখানে হচ্ছে ওয়ান্ট আ ফ্রেন্ড, অর্থাৎ তিনি চাননি যে তার একটা ফ্রেন্ড থাকুক যে তাকে চিনবে। এবার অ্যাক্টিভিটি 4টা দেখো, বলছে হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, অর্থাৎ কেমন জীবন ভ্যাগাবন্ড চেয়েছিলেন। এখানে দেখো আমরা অ্যাক্টিভিটি 3তে লিখেছি দ্য ভ্যাগাবন্ড ইজ আ পারসন হু হ্যাড নট ফিক্সড হোম, এটাই লিখে দিলে তোমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার অ্যাক্টিভিটি 4-এর বিয়েটা দেখো, বলছে হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভাগাবন্ড। এখানে দেখো বলতে চাইছে যে সেই ভবঘুরে কোন কোন জিনিসের প্রতি ইন্টারেস্ট ছিল না। ঠিক আছে, তো চলো একটুখানি আমরা আমার উত্তরটা ঠিকঠাকভাবে লেখার চেষ্টা করি। দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড আর ওয়েলথি, হোপ, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। ঠিক আছে, চলো অ্যাক্টিভিটি 4-এর সিএটা দেখি। বলছে হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু ওয়েন উইন্টার ফলস, অর্থাৎ উইন্টার যখন আসে বা শীতকাল যখন এসে যায় তখন ভগঘুরে কি করে। এখানে লিখবে হোয়েন উইন্টার ফলস, অর্থাৎ যখন শীতকাল আসে দ্য ভ্যাগাবন্ড উড স্টিল স্পেন্ড আ হোয়াইল ইন আ ফিল্ড, অর্থাৎ তারপরও তিনি ক্ষেত্রে থেকে যেতে চান, সেখানে মানে কিছু সময় থেকে যেতে চান। ঠিক আছে, তিনি বাড়িতে পালিয়ে যেতে চান না বা কোনো শেল্টারের নিচে যেতে চান না। বলছে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব আ ফিল্ড ইন অটম, অর্থাৎ শরৎকালের বর্ণনা তিনি কিভাবে দিয়েছেন একটা মাঠ বা ক্ষেত্রে। ঠিক আছে, এখানে লিখবে দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ফিল্ড ভেরি বলছে দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ফিল্ড ভেরি ফ্রস্টি। ঠিক আছে, ইন অটাম অ্যাজ হোয়াইট অ্যাজ মিল। তারপরে বলছে
why does the poet repeat the second stanza once again? অর্থাৎ আমি একটুখানি আগেই যে কথাটা বললাম যে সেকেন্ড স্ট্যান্জাটা ফোর্থ স্ট্যান্জায় আবার তিনি তুলে দিয়েছেন, তাহলে এটা কেন করেছেন সেইটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো তোমরা লিখবে যে বিকজ যে তোমরা উত্তর শুরু করবে তাহলে আর বেশি উত্তর লিখতে হবে না। বিকজ হি ওয়ান্টস টু সে আস দ্যাট, তিনি আমাদেরকে বলতে চেয়েছেন যে হি লাভস দ্য লাইফ অফ দ্য ভ্যাগাবন্ড, তিনি ভবঘুরের জীবনটাকে একটু বেশি ভালোবাসেন, সেইটা আমাদেরকে আরও বেশি করে ফিল করানোর জন্য তিনি সেকেন্ড স্ট্যান্জাটা আবার ফোর্থ স্ট্যান্জায় লিখেছেন। হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়েন টু গিভ থ্রু দ্য পোয়েম, অর্থাৎ কবি এখানে এই কবিতার মাধ্যমে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, উত্তরটা দেখে নিই। দ্য পোয়েম, এখানটা পোয়েম না, সরি পোয়েট হবে। দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ মেসেজ থ্রু দ্য পোয়েম দ্যাট, অর্থাৎ সেই কবিতার মাধ্যমে কবি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে, বা মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন যে দ্য ট্রু স্পিরিট অফ লাইফ, অর্থাৎ জীবনের আসল যে শক্তিটা লাইজ মানে হচ্ছে নিহিত আছে অনলি ইন দ্য মিডস অফ নেচার, অর্থাৎ মানে নেচার অর্থাৎ তোমাদের প্রকৃতির মধ্যেই আমাদের সমস্ত কিছু লুকিয়ে আছে, অর্থাৎ শান্তি বলো, সুখ বলো, বা আনন্দ বলো, বা হ্যাপিনেস বলো, সব কিছুই কিন্তু আমাদের প্রকৃতির মধ্যেই নিহিত আছে। চলো এবার অ্যাক্টিভিটি 5টা করে নিই। অ্যাক্টিভিটি 5-এ বলছে কলাম এ এবং বি এর সঙ্গে ম্যাচ করতে। প্রথমে বলা হচ্ছে লাভ মানে হচ্ছে ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এটা তোমরা সকলেই জানো। হিভেন মানে হচ্ছে, যেহেতু আমি বলেছিলাম এখানে আকাশের কথা বলা হয়েছিল, কিন্তু এখানটার মিনিংটা দেখো কেমনভাবে দিয়েছে, এ প্লেস হোয়ার আ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড, অর্থাৎ যেখানে একটা মানুষ তার শান্তি খুঁজে পায় এবং তার ভগবানকে খুঁজে পায়, সেই জায়গাটাকে বলা হয় হিভেন, ঠিক আছে। তো এখানে ভবঘুরে সেই হিভেনটা কোথায় মনে করেছিল না, আকাশকে। তো নাই মানে হচ্ছে এখানটায় আমি বলেছিলাম যে কাছে, এর মানেটা হচ্ছে কাছে, নিয়ার, দ্যাট হুইচ ইজ নিয়ার, ওকে। তারপরে বলেছে লাভ হচ্ছে আ স্ট্রিম অর আ রিভুলেট, ঠিক আছে। রিভুলেট মানে হচ্ছে নদী, লেভ হচ্ছে স্ট্রিম অর আ রিভুলেট। তারপরে হচ্ছে ফ্রস্টি হচ্ছে কভার্ড উইথ থিন আইস, অর্থাৎ একটু মোটা, অর্থাৎ পুরু একটা যে বরফ থাকে বা ঢাকা অবস্থায় থাকে তাকে বলা হয় ফ্রস্টি, ঠিক আছে। ফ্রেন্ড কাকে বোঝায়, পারসন, এমন একজন মানুষকে হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইমস, অর্থাৎ সবসময় যে তোমার পাশে থাকবে, তুমি খারাপ কাজ করলেও, তুমি ভালো কাজ করলেও তোমাকে বোঝাবে, তোমাকে বুঝবে, বা তোমাকে সবসময় সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বা সবসময় তোমার হয়ে স্ট্যান্ড বাই করবে, ঠিক আছে। সেই মানুষটাকেই বলা হয় ফ্রেন্ড। চলো এবার অ্যাক্টিভিটি 6-এ চলে যাই। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনিমস মানে হচ্ছে অপোজিট, আমি এখানে লিখে রেখে দিয়েছি দেখো। তাহলে অপোজিট শব্দ আমাদের লিখতে হবে এই সমস্ত ওয়ার্ডগুলোর। তাহলে অন্য কিছু তাকাবো না আর, সরাসরি ওয়ার্ডগুলোর দিকে দেখি। ওয়ার্মের অপোজিট হচ্ছে কুল, হোয়াইটের অপোজিট হচ্ছে ব্ল্যাক, উইন্টারের অপোজিট হচ্ছে সামার, অ্যাভোভের অপোজিট হচ্ছে বিনিথ, অর্থাৎ উপরে নিচে, আর্লি মানে তাড়াতাড়ি, লেট মানে দেরি করে, ঠিক আছে। চলো এবার অ্যাক্টিভিটি 7-এ বলছে মেক অ্যাজ ম্যানি নিউ ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান ফ্রম দ্য পোয়েম বাই অ্যাডিং সাফিক্সেস, অর্থাৎ সাফিক্সেস কিছু দেওয়া রয়েছে, এগুলো আমাদের টেক্সট থেকে নিয়ে লিখতে বলেছে। আমি এখানে লিখেছি, প্রথমটা ওরা অলরেডি করে দিয়েছে, ওয়েলথি, দ্বিতীয়টা হোপলেস, হোপফুল, হিভেনলি বা লাভলি, ওয়েলথ, রোডসাইড, লাভার, লেটার, ওকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো বলেছে ফাইন্ড পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস। অলরেডি অ্যাডজেক্টিভের ওপরে তোমাদের অনেক কিছু পড়িয়েছি, তো এখানে সরাসরি বলে দিচ্ছি উত্তরগুলো, যে রানিং, দ্বিতীয়টা লোডেড, তারপর চার্মিং, তারপর রোটেন, তারপর হচ্ছে এক্সাইটিং। এবার অ্যাক্টিভিটি 8-বিতে কী বলছে দেখো, বলছে মেক আ নিউ সেন্টেন্স উইথ দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি 8-এ, অর্থাৎ অ্যাক্টিভিটি 8-এতে তোমরা যে শব্দগুলো পেয়েছো সেগুলো দিয়ে নতুন বাক্য তৈরি করতে বলেছে। তো প্রথমে দেখো, আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে এনে দেওয়ার চেষ্টা করেছি, এবং যাতে তোমাদের কোনো সুবিধা হয়, কোনো রকম অসুবিধা না হয়। তো রানিং ফেল্ট সো গুড, অর্থাৎ দৌড়ানোটা আমাদের খুব ভালো ফিল করায়,
ঠিক আছে। তারপরে দে লোডেড দ্য কার্ট উইথ রাইস, অর্থাৎ তারা সেই গরুর গাড়িটাকে কিসে ভর্তি করছিল না চাল দিয়ে লোড করছিল। হিজ ফেস ইজ ভেরি চার্মিং, অর্থাৎ তার চেহারাটা বা মুখটা হলো ভীষণ চার্মিং। দিস ফুড স্মেলস রোটেন, অর্থাৎ এই যে খাদ্যটা, এখানে এই যে বলছি তোমাদের সামনে তোমরা যা খুশি লিখতে পারো, এখানে দিসের জায়গায় অ্যাপেল লিখতে পারো বা যে কোনো ভেজিটেবল লিখতে পারো বা মিট বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা আর কি। ফুড স্মেলস রোটেন, রোটেন মানে হচ্ছে নষ্ট হওয়া, ঠিক আছে, নষ্ট হয়ে যাওয়া কোনো কিছু, অর্থাৎ কোনো একটা খাদ্য বলছে এই খাদ্যটা স্মেলস রোটেন, অর্থাৎ এই খাদ্যটা গন্ধটা কিছুটা পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার মতো লাগছে। দ্য ফিল্ম হ্যাড অ্যান এক্সাইটিং প্লট, অর্থাৎ বলছে ধরো কেউ একজন একটা ফিল্ম দেখছে, তখন সে হঠাৎ করে বলে উঠলো দ্য ফিল্ম হ্যাড অ্যান এক্সাইটিং প্লট, ফিল্মটা দেখে বেরিয়ে বলছে যে এই ফিল্মের একটা প্লট খুব তার কাছে এক্সাইটিং লেগেছে। এবার 9টা খেয়াল করে দেখো, অ্যাক্টিভিটি 9 বলছে পাঞ্চুয়ালেট দ্য ফলোয়িং প্যাসেজেস, অর্থাৎ তোমাকে বিরাম চিহ্নগুলো দিতে হবে। প্রথমত বলবো এখানে তোমরা ডিটা ব্রড ক্যাপিটাল লেটার লিখবে। ডু ইউ নো ওয়াটসন, তুমি কি ওয়াটসনকে চেনো? সেড হোমলেস, ঠিক আছে, এখানে হোমলেস বলে একজন আছে, সে তখন এই কথাটা বলেছিল বলে সেখানে ফুল স্টপ হবে। এবার অ্যাজের এটা ক্যাপিটাল লেটার লিখবে। অ্যাজ উই স্যাট টুগেদার অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন ইন দ্য ডার্কনেস বলে ফুল স্টপ দেবে। তারপর লিখবে আই হ্যাভ রিয়েলি সাম হেজিটেশন ইন টকিং ইউ টু নাইট, ফুল স্টপ দেবে। তারপর টিটা বড় হাতের মানে ক্যাপিটাল লেটার লিখবে। দেয়ার ইজ আ রিস্ক অফ ডেঞ্জার বলে ফুল স্টপ দেবে। তারপরে চলো বলছে ইউ নো বলে তোমরা একটা কমা দেবে। আই ওয়েলকাম ইট বাট ইউ হ্যাভ এভিডেন্টলি সিন মোর ইন দিস রুমস দ্যান ওয়াজ ভিজিবল টু মি বলে ফুল স্টপ দেবে। তারপরে দেখো ফুল স্টপগুলো পরপর দিয়ে রেখে দিয়েছি, এই বাক্যটা শেষে ফুল স্টপ দেবে। ইয়েস বলে আবার একটা ফুল স্টপ দিতে পারো বা নাও দিতে পারো, এটা খুব বেশি মিনিংফুল নয়, ওই জন্য আমি দিইনি ইয়েস। বাট আই ডু নট থিঙ্ক দ্যাট it is such a very dangerous or unusual thing to have a small opening between two rooms, ঠিক আছে বলে ফুল স্টপ দেবে। তারপর আইটা ক্যাপিটাল লেটারে দিয়ে লিখবে। ইট ওয়াজ সো স্মল দ্যাট এ র্যাট কুড হার্ডলি পাস থ্রো বলে তোমরা এখানে ফুল স্টপ দেবে। চলো এবার অ্যাক্টিভিটি 10টা দেখি। অ্যাক্টিভিটি 10-এ বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভ ইন দ্য প্রপার ডিগ্রি। এবার আমি ডিগ্রির ওপর অলরেডি একটা ভিডিও দিয়েছি, তোমরা সেটা ফলো করলে বুঝতে পারবে, খুব সহজ হয়ে যাবে তোমাদের এখানে লিখতে, কিন্তু তবুও আমি একবার এখানে বলে দিচ্ছি। যখন কোনো কিছুর পরে দেন থাকবে তখন ভার্বের সেকেন্ড ফর্মটা হবে, অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্মটা হবে, অর্থাৎ ওল্ডার। যখন কোনো কিছু তোমার সর্ববিখ্যাত বা সব থেকে বিখ্যাত বা সব থেকে বড় একজন এরকম বোঝাবে, তখন একদম এই অ্যাডজেক্টিভের থার্ড ফর্মটা হবে, অর্থাৎ এখানে হাই রয়েছে হাইয়েস্ট হবে। এখানে দেখো যখন অ্যাজ দিয়ে কোনো কিছু থাকবে তখন সেই শব্দটাই বসে যায়, এখানে সুইট রয়েছে সুইটটাই বসে যাবে। তারপর দেখো সেই দ্যান এসছে, এই যে একটুক্ষণ আগে বললাম দ্যান থাকলে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্মটা হয়, তাহলে এখানে কুলার হবে। তারপরে দেখো এখানে কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা সবথেকে বড় সিটি, ঠিক আছে। তো সবথেকে বড়, সবথেকে জ্ঞানী, সবথেকে বুদ্ধিমান এরকম যখনই কোনো কিছু আসবে তখন লিখবে তা অ্যাডজেক্টিভের থার্ড ফর্মটা, অর্থাৎ লার্জেস্ট। সীতা ইজ ড্যাশ দেন, এই যে দেন শব্দটা আবার এসেছে, তাহলে আমরা বুঝতে পেরেছি দেন যখনই থাকবে তখনই কী করতে হবে, সেকেন্ড ফর্ম লিখতে হবে অ্যাডজেক্টিভের। তো টলের সেকেন্ড ফর্মটা হচ্ছে টলার, ঠিক আছে। সীতা ইজ টলার দেন রেশমা। অ্যাক্টিভিটি 11টা খেয়াল করে দেখো, এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে এবং এখানে বলেছে এই ব্লাঙ্কসগুলোকে তোমাদেরকে পরিপূর্ণ করতে হবে। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ঠিক আছে, আমরা ম্যাচটা জিতে গেছি বা খেলাটা জিতে গেছি বলে আমরা কি বলি, কংগ্র্যাচুলেশনস, ঠিক আছে। তারপরে বলছে দ্য পুলিশ, তারপর ড্যাশ ওয়ার নট ফার অ্যাওয়ে, অর্থাৎ পুলিশের কোন জিনিসটা খুব দূরে নয়, কাছে আছে, হেডকোয়ার্টার্স। তারপরে he did not have the dash but he had the capacity to build an empire, বলতে তার কাছে কি নেই। এখানে দেখো আমি সমস্ত অর্থগুলোকে দেখে শেষে বুঝলাম যে মিন্স মানে হচ্ছে আর্থিক সংস্থান, ওই জন্য মিন্সটা এখানে লিখে দিয়েছি যে তার কাছে আর্থিক সংস্থানটা ছিল না, কিন্তু তবুও সে
তার সেই ক্যাপাসিটি ছিল যে একটা এম্পায়ার সে খাড়া করবে বা স্থাপত্য সে খাড়া করবে। দ্য টেস্ট সিরিজ, এটা তোমরা সবাই জানো, টেস্টের একটা সিরিজ হয়। হি হেল্ড দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ, অর্থাৎ সে কী করছিল, একটা বার্নিং কোলকে কী করছিল, তুলছিল বা সেখান থেকে নাড়াচ্ছিল কিসের সাহায্যে, আমরা জানি চিমটি, তা চিমটির ইংলিশটা কী হয়, টংস। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর সম্ভবত রাইটিং স্কিল আছে, এগুলো আমি তোমাদের পরে এনে দেবো, বলে দিয়েছি অলরেডি। আশা করছি এই পর্যন্ত তোমাদের ভালো লেগেছে। একটু চেষ্টা করবে ভালো করে বুঝে পড়ার, তাহলে তোমাদের ভালোই লাগবে। আর যদি কোনো সমস্যা হয়, রাইটিং স্কিল হোক বা গ্রামার হোক বা অন্য যে কোনো জিনিস হোক টেক্সটের, বা অন্য কোনো মানে ক্লাস 10 পর্যন্ত আপাতত করাচ্ছি, এরপর চেষ্টা করব 11-12টাও এনে দেওয়ার তোমাদের কাছে, এবং বেসিক থেকে শুরু করব। ABCD অলরেডি শুরু করেছি বাচ্চাদের জন্য। তোমাদের যদি কোথাও কোনো ভুল কিছু মনে হয় অবশ্যই আমাকে নক করবে, জানাবে। আর যারা আজ প্রথম আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বারটাকে অন করে দিয়ে রাখবে, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমরা পেয়ে যাও। আর অবশ্যই তোমরা কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ওকে, বাই।